ট্রেন এগিয়ে চলছে নিজের মতো করে, নিজের গতিতে, চিরচেনা শহর ছেড়ে দূর, বহু দূরের কোনো এক অজানা শহরের উদ্দেশ্যে। মেয়েটাকে বুকের সাথে লাগিয়ে ধরে জানলা দিয়ে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে রয়েছি। কত দ্রুতই না ট্রেন ছুটে চলেছে, মুহূর্তে সব কিছু পড়ে যাচ্ছে, কত স্মৃতি, কত ভালোবাসা সব ফেলে আমি ছুটে চলেছি অজানা শহরে, অনিশ্চয়তা ভরা এক শহরে, যার নাম ঢাকা শহর। যেখানে নাকি কাজের অভাব নেই, যেখানে নাকি টাকার অভাব নেই, সব আধুনিক কলকারখানা, অফিস, আদালত, স্কুল, কলেজ, ভার্সিটি সব কিছুই রয়েছে এই স্বপ্নের শহরে। তবে এখানে নিজেকে সামলে বেঁচে থাকাটা সবচেয়ে কষ্টকর ব্যাপার। এখানে বাঁচতে হলে প্রতি মুহূর্তে লড়াই করে বাঁচতে হবে, ছিনিয়ে নিয়ে বাঁচতে শিখতে হবে। সব কিছুই জানা আছে, তবুও ভয়, আর ভয়ে চারিদিক যেন অন্ধকার হয়ে আসছিল। রাত 10টার সময় ট্রেন ঢাকার কমলাপুরে এসে থামলো। এত রাতে কোথায় যাব, কি করব, কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। চেনা জানা কেউ নেই এই শহরে, শরীরও বড্ড ক্লান্ত লাগছে। এদিক সেদিক তাকিয়ে রেললাইন থেকে বের হয়ে বড় ফ্লাইওভারের উপরে যেয়ে উঠে মাঝ বরাবর এসে দাঁড়ালাম। ঠান্ডা বাতাস বয়ে চলেছে, রেলিংয়ের ধারে দাঁড়িয়ে পড়লাম। বাতাসে ক্লান্ত শরীরে কিছুটা হালকা মনে হচ্ছে। এক অন্যরকম প্রশান্তি খেলে যাচ্ছে মনের ভিতর। এত সময় যে দম বন্ধ ভাব লাগছিল, তা অনেকটাই কেটে গেছে। তবে মাথা ব্যথাটা এখনও কাটেনি। হঠাৎ করে অচেনা এক কণ্ঠস্বর বলে উঠল, কিরে, যাবি নাকি? আমার সমস্ত শরীর কেঁপে উঠল। পিছনে ঘুরে তাকে দেখার মতো সাহস হচ্ছে না। ভয়ে সমস্ত শরীর কাঁপতে শুরু করছে। কণ্ঠটা আরেকটু কাছে এসে আবার বলতে শুরু করলো, চলো আজ রাতের জন্য আমার সাথে, রেটটা বাড়াইয়া দিমু, তোর ভালোই পোষাবে, দুজনে আছি আমরা। আমি ভয়ে ভয়ে তার দিকে ঘুরে বললাম, ভাই, আপনার ভুল হচ্ছে। আপনি যাকে ভেবেছেন আমি সে না। লোকটার মুখে দিয়ে নেশা প্রচণ্ড রকমের বাজে গন্ধ হচ্ছিল। সে আমার দিকে হাত বাড়াতে বাড়াতে বলছিল, তুই খুব সুন্দরী, আরও 500 টাকা বাড়িয়ে দিব, চল আজ রাতে মজা দিবি। আমার চোখ দুটো জলে ভিজে এলো। আমি বুঝতে পারলাম এরা আসলে এভাবে যাবে না। তাই নিজেকে শক্ত করে আমার দিকে এগিয়ে আসা তার হাতটা শক্ত করে ধরে মোচড় দিয়ে চিৎকার করে উঠলাম, হারামজাদা, ঘরে মা বোন নেই, রাস্তাঘাটে যাকে দেখবি তাদেরকে তোদের বাজারের মেয়ে মনে হয়, কুত্তার বাচ্চা। আর কোনো দিন যদি আমার চোখের সামনে পড়ছিস তবে হাত ভেঙে টুকরো টুকরো করে দিব। লোকটা ভয় পেয়ে পেছনে সরে গেল। অনেক রাত, ওভারব্রিজের উপর দিয়ে 2-4 জন যারা চলাচল করছিল তারা আমার চিৎকারে কিছুটা ভয় পেয়ে দূরে দূরে দিয়ে হাঁটতে শুরু করলো। রাগে ভয়ে আমার সমস্ত শরীর তখনও কাঁপছিল। আমি মেয়েকে কোলে নিয়ে ব্রিজের মাঝ বরাবর এক সাইডে চেপে বসে পড়লাম। শরীর ক্রমশ ভারী হয়ে যাচ্ছে, কোথাও হেঁটে যাব তেমন শক্তি পাচ্ছি না। সারাদিন না খেয়ে থাকার কারণে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। সারাদিন ট্রেনে বসে থাকার কারণে শরীরে জামা কাপড় সব ময়লা হয়ে গেছে। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আমাকে ঠিক ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে না। অল্প সময়ের ভিতর চারিদিক বেশ নীরব হয়ে গেল। সব কিছু ভুলে দু চোখে কিছুটা তন্দ্রাভাব এসে গেল। এমন সময় হঠাৎ করে চিৎকার চেঁচামেচিতে তন্দ্রাভাব কেটে যাচ্ছিল। কিছু বোঝে ওঠার আগেই কেউ একজন মাথার চুল টেনে ধরলো। মাথা ব্যথায় আমি চিৎকার করে উঠলাম। মনে হচ্ছিল ব্যথায় মাথা ছিঁড়ে যাবে। দু চোখ বেয়ে পানি ঝরে পড়ছে। আমি বারবার চিৎকার করে বলছি, আমাকে ছাড়ুন, ব্যথা পাচ্ছি, আমার মেয়েটা পড়ে যাবে। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না, বরং আরও শক্ত করে চেপে ধরে টেনে চলছে। আমি মনে মনে বলে চলছি, একেই বুঝি বলে মরার উপর খাড়ার ঘা। আল্লাহ যখন বিপদ দেয় তখন চারিপাশ থেকে বিপদ দেন। সারাদিন জার্নি করে মাথায় যে পরিমাণ ব্যথা হয়েছিল তার চেয়ে কয়েক গুণ বেশি ব্যথা হয়ে গেল। সাবা কোলের ভিতরে থাকা অবস্থায় কান্না করে দিল। আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে ঝাপটে ধরে রেখেছি। হঠাৎ কেউ একজন চিৎকার করে বলে উঠল, তোদের কতদিন না বলেছি এই ব্রিজের উপর অবৈধ ব্যবসা করবি না, তারপরও তোরা কেন এসব করিস? এটাকেও ছাড়বো না, আজ সব কয়টাকে ধরে থানায় নিয়ে যাব। কথাটা শুনে ভয়ে আমার সমস্ত শরীর কেঁপে উঠল। থানায় নিয়ে গেলে আমাকে কে ছুটিয়ে আনবে? মিথ্যে মামলায় আমার জেল হয়ে গেলে আমার সাবাকে কে দেখে রাখবে? এসব ভাবতে ভাবতে শরীরের সমস্ত শক্তি দিয়ে মহিলা পুলিশকে আমাকে শক্ত করে ধরে রেখেছিল তাকে একটা ধাক্কা মেরে অনেকটা দূরে সরিয়ে দিলাম। এরপর ছুটে চললাম সেই অফিসারের দিকে। তার সামনে যে মাথাটা তুলে তার মুখের দিকে শুধু এক নজর তাকালাম। তারপর মাথাটা চক্কর দিয়ে উঠল। আমি ব্রিজের উপরে পড়ে গেলাম। পরদিন সকাল 10টায় সময় চোখ মেলে তাকালাম। আমার সামনে সাবাকে কোলে নিয়ে বসে রয়েছেন এক ভদ্রমহিলা। আমার মাথাটা তখনও প্রচণ্ড ব্যথা করছিল, চোখে তখনও ঝাপসা দেখছিলাম। আমি কোনো রকম চোখটা বন্ধ করে সেই মহিলাকে উদ্দেশ্য করে বললাম, মা, আমি কোথায় আছি?
ভদ্রমহিলা আমার মাথায় হাত রেখে বলল, তুমি নিরাপদে আছো, তোমার কোনো ভয় নেই, তোমার মেয়েও ভালো আছে। তুমি আরও কিছু সময় রেস্ট করো, ডাক্তার তোমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল। তোমার শরীর নাকি খুব দুর্বল, তুমি আরও কিছু সময় ঘুমিয়ে নাও, তারপর সব জানতে পারবে তুমি কোথায় আছো। ওনার কথায় আমি চোখ মেলে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। উনি সত্যি কথাই বলেছেন, ডাক্তার আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, যার প্রভাবে আমি ঠিকমতো চোখ মেলে তাকাতে পারছিলাম না। বন্ধ হয়ে আবার দু চোখ বন্ধ করে নিলাম। মিনিট দুয়েক ভিতরে আবার ঘুমের তলিয়ে গেলাম। ঘুম ভাঙল দুপুরের দিকে। সেই মায়ের ডাকে চোখ মেলে তাকালাম। আমার সামনে সব কিছু পরিষ্কার, মাথা ব্যথাটাও এখন আর একদম নেই, তবে শরীর এখনও অনেক দুর্বল। উনি সাবাকে কোলে নিয়ে আমার সামনে বসে আছেন। আমার মাথায় হাত রেখে জিজ্ঞাসা করলো, এখন কেমন লাগছে? আমি মাথা নেড়ে জানলাম, ভালো লেগেছে, তবে শরীর খুব দুর্বল। উনি আমার দিকে স্যুপের বাটি এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও, ভালো লাগবে। আমি একটু উঠে বসে ওনার হাত থেকে স্যুপের বাটি নিয়ে একটু একটু করে খেতে খেতে ওনাকে প্রশ্ন করলাম, মা, আমি এখানে কি করে এসেছি? মা একটু হেসে, তুমি কি পুলিশে খুব বেশি ভয় পাও? আমি না ঠিক ভয় পাই না, কিন্তু গত রাতে যা যা হয়েছে আমি ওনাকে সব খুলে বললাম। মা সব শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেশে ক্রাইম বেড়ে চলেছে, বিশেষ করে নেশা করার জিনিসগুলো খুব সহজে মানুষের হাতে পেয়ে যাচ্ছে, আর এগুলো বেশি বিক্রি হচ্ছে বস্তিগুলোতে আর ফুটপাতে, ওভারব্রিজের ওপর। তাই গত রাতে আমার ছেলে এসআই জাহাঙ্গীর আর তার টিম ওই ব্রিজের উপর রেড দেয়। ওই ঘটনার সময় হঠাৎ করে তুমি তার সামনে যে জ্ঞান হারিয়ে পড়ে যাও। এরপর সে তোমাকে বাড়ি নিয়ে এসে ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে তোমাকে দেখে ওষুধ দেয়। আমার ছেলেটা পুলিশ হলে কি হবে, মনটা খুবই নরম। তোমার এমন অবস্থা থেকে ভয়ে সেও সারা রাত ঘুমায়নি। মায়ের কথা শুনে আমার রাতের শেষ দিকের ঘটনাগুলো মনে পড়েছিল। যখন শরীরের সমস্ত শক্তি দিয়ে সাবাকে কোলে নিয়ে আমি ছুটে এসেছিলাম সেই কণ্ঠের কাছে, তখন আর দু চোখ খোলা রাখতে পারছিলাম না। শেষ মুহূর্তে যখন আমি চেহারাটা দেখছিলাম, তখন সুন্দর একজন মানুষকে আমি দেখেছিলাম। এরপরে কিছু বলার আগে আমি মাথা ঘুরে ব্রিজের উপর পড়ে যাই। মা আমার দিকে তাকিয়ে বলল, তুমি খেয়ে রেস্ট নাও, আমি তোমার মেয়েকে দেখে রাখি তো, খুবই ভালো একটা মেয়ে, একটুও জ্বালাতন করে না। আমার শরীর এতটাই দুর্বল ছিল যে আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক বুঝিয়ে দিলাম। অথচ মেয়েকে আমার বুকের মাঝে নিয়ে শুয়ে থাকতে ভীষণ ইচ্ছা করছিল, কিন্তু তা আমি পারলাম না। আমি কোনো রকমে স্যুপটা খেয়ে শেষ করে পানি পান করে আল্লাহর শুকরিয়া জানিয়ে খাটের সাথে মাথাটা লাগিয়ে দু চোখ বন্ধ করে নিলাম। বিকেলে চোখ মেলে তাকালাম, জানলার পর্দাগুলো সরিয়ে দেওয়া। বাইরে থেকে সূর্যের আলো বেশ খানিকটা ঘরে ঢুকে পড়েছে, আমার মুখের উপর পড়েছে। আমি উঠে বসলাম। এমন সময় মা ঘরে ঢুকলো সাবাকে কোলে নিয়ে। আমি হাত বাড়িয়ে দিলাম। মা সাবাকে আমার কোলে তুলে দিল। আমি বললাম, খুব জ্বালিয়েছে আপনাকে, তাই না? মা হেসে বলল, মোটেও না, এত শান্তশিষ্ট বাচ্চা আমি এর আগে খুব কম দেখেছি। বিন্দু পরিমাণ কান্নাকাটি বা জ্বালাতন করে। মনে হয়নি সারাদিন এ বাড়িতে কোনো বাচ্চা আছে। তোমার কথা বলো, এখন কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো আছি মা। মা আচ্ছা, তোমার নাম কি, কোথা থেকে তুমি এসেছো, আর কোথায় যাবে তুমি? আমার নাম রত্না। এরপর আস্তে আস্তে সব ভুলে বললাম আমার জীবনের ঘটে যাওয়া সব ঘটনা, আর জানালাম এ শহরে আমার থাকার বা যাওয়ার কোনো জায়গা নেই। মা এসব শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর আমার মাথায় হাত রেখে বলল, মন খারাপ করো না মা, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর যে আমাকে যেহেতু মা বলে ডেকেছ সেহেতু তোমার আর কোনো চিন্তার কারণ নেই। তুমি আজ থেকে এ বাড়িতে থাকবে, আমি আর জাহাঙ্গীর ছাড়া এ বাড়িতে আর কেউ থাকে না। আমি ভার্সিটির প্রফেসর ছিলাম, অবসর নিয়েছি। ওর বাবা সেনাবাহিনীতে ছিল, দীর্ঘদিন দেশের সেবা করে অবসর নেয়, বেশ ছিল আমাদের সংসার। হঠাৎ একদিন রাতে হার্ট অ্যাটাকে করে মারা যায় লোকটা। তারপর থেকে আমারও সময় কাটে একা একা। ছেলেটার নেশাও রয়েছে, বাবার মতো দেশের সেবা করবে, তাই পুলিশের চাকরি নিয়েছে। কতবার করে বললাম আমার বয়স হয়েছে, এবার একটা বিয়ে করে নে, কিন্তু আমার কথা শুনতে চায় না। কি আর করার, ছেলের মতের বিরুদ্ধে যেতে পারি? সারাটা দিন এত বড় বাড়িতে আমার একা একা কাটে। আমি বলি, তুমি আমার সাথে এখানে থেকে যাও, আর আমার ছেলে যেহেতু পুলিশ, তুমি তোমার স্বামীর বিরুদ্ধে মামলা করে দাও, ওকে জেলে ঢুকিয়ে দাও। আমি মাকে বললাম, না মা, এমনটা করবেন না প্লিজ। সে যদি আমাকে ছাড়া যদি সুখে থাকে তবে সুখে থাকুক, সব কিছুর শেষে সে আমার সন্তানের পিতা। আমি চাই না আমার আর ওনার ভুলে আমার সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাক। মা, আমরা বাঙালি মেয়েরা সারা জীবন সহজ সরল থেকে যাব এমনি, আর স্বামীরা দিনের পর দিন অত্যাচার করে যাবে, এর জন্য দায়ী আমরা। আসলে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে চাই না। আমি জানি মা, আমি চাইলে শাকিলকে পুলিশে ধরিয়ে দিতে পারি আর অন্যায়ের শাস্তি দিতে পারি, কিন্তু মা, আপনার মতো সেখানে আমার শাশুড়ি রয়েছে, সে আমাকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছেন, সেই কষ্ট সহ্য করতে পারবে না, আর আমি সন্তান হয়ে মাকে
কি করে কষ্ট দিব? আমি জানি আমি ওই বাড়িতে নেই, তাতে খুব কষ্টে আছেন উনি। তার উপর যদি শাকিলকে পুলিশ ধরে নিয়ে যায়, তাহলে উনি হয়তো সে কষ্ট সহ্য করতে পারবেন না। মা, বেশ তো, আমি তোমাকে কোনো রকম চাপ দেবো না। তুমি রেস্ট করো, আমি পরে আবার আসবো। মা চলে গেলেন। আমি সাবাকে পাশে শুয়ে দিলাম। নিশ্চিন্তে ঘুমাচ্ছে সাবা। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি আমার সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। জানি না আল্লাহ আমার ভাগ্যে কি কি রেখেছেন। শুধু জানি ওর জন্য আমি পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারবো। সন্ধ্যা হয়ে এসেছে। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম। মুহূর্তে ঘর আলোয় আলোকিত হলো। জানলার পর্দা লাগানোর জন্য যেদিকে যে জানলার বাইরে চোখ রাখতে আলোকিত একটা শহর চোখের সামনে ভেসে উঠল। গতরাতে আসলে এভাবে শহরটাকে দেখা হয়নি। আর যতটা ভালো লাগা নিয়ে দেখেছি আমার জীবনে, একদিন এমন আলোয় আলোকিত হবে এটা আমার বিশ্বাস। হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে ওঠায় আমি কিছুটা চমকে উঠি। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বিছানায় যেয়ে সাবাকে জড়িয়ে ধরি। একটু পরে দরজা খোলার শব্দ কানে ভেসে আসে। আমি মেয়ের পাশে বিছানায় বসে আছি, এমন সময় আমার কানে ভেসে আসলে, মা, মেয়েটার কি জ্ঞান ফিরেছে? মা, হ্যাঁ ফিরেছেন। জাহাঙ্গীর, মেয়েটার বাড়িঘর কোথায়? কোথায় যাবে কিছু কি জেনেছে? মা, মেয়েটা যাবার মতো কোনো জায়গা নেই, এই শহরে নতুন এসেছে। মেয়েটার জীবন অনেক কষ্টে। আমি মেয়েটাকে আমার সাথে থাকতে বলেছি। মেয়েটা এখন থেকে এখানে থাকবে। জাহাঙ্গীর, চেনো না জানো না হুট করে একটা মেয়েকে বাড়িতে রেখে দিবে? যদি মেয়েটা খারাপ কোনো মতলব থাকে, যদি বাড়ি থেকে চুরি করে পালিয়ে যায়, তখন তুমি বুঝবে। মা, সব কিছুতে পুলিশের চোখে দেখা বাদ দে তো। মানুষের মতো করে একটু দেখার চেষ্টা কর। দেখবি পৃথিবীর সব মানুষ খারাপ না। আর আমি একজন মা, আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। ওর নিষ্পাপ মুখের দিকে তাকালেই বোঝা যায় ও মেয়েটা কত কষ্ট করে বেঁচে আছে। জাহাঙ্গীর, হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি। তোমরা মায়েরা সব বুঝো আর আমরা কিছুই বুঝি না। মা, তোকে এত কিছু বুঝতে হবে না, যা ফ্রেশ হয়ে নে। আমি নাস্তা দিচ্ছি, নাস্তা করে নিবি। জাহাঙ্গীর, মেয়েটা কিছু খেয়েছে কি? আর ওই পিচ্চি বাচ্চাটা? মা, হ্যাঁ খেয়েছে দুপুরে, এখন নাস্তা খাওয়ার জন্য ডাক দিব। তুই যা ফ্রেশ হয়ে আয়। মা ছেলের কথোপকথন শুনে আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল। কোনো রকমে হাসি চেপে দুজনের কথা শুনে চলছিল। মানুষটাকে বাইরে থেকে যতটা শক্ত মনে হয়, ভিতর থেকে ঠিক ততটাই নরম। মা এসে দরজার সামনে দাঁড়িয়ে আমার নাক ধরে ডাক দিল। আমি উঠে নিজেকে সামলে গিয়ে দরজা খুলে দিয়ে মাকে ভিতরে আসতে বললাম। মা ঢুকে বিছানায় সাবার দিকে এগিয়ে গেল। ও তো ঘুমাচ্ছে, তুমি চলো চা নাস্তা খেয়ে নিবে। জাহাঙ্গীর এসেছে, যদি কোনো কিছু প্রশ্ন করে তবে সাবধানে উত্তর দিও। এ ছেলে কোনো বিশ্বাস নেই, সবাইকে ওর কাছে চোর মনে করে, সবাইকে সন্দেহ করে। এই ছেলে নিয়ে আমি খুব বিপদে আছি। আমি মায়ের হাত শক্ত করে চেপে, আপনার কোনো ভয় নেই, আমি সব কিছু সামলে নিব। আর আপনার ছেলে মানুষ হিসেবে অনেক ভালো, নয়তো আমার মতো অপরিচিত একজন মানুষকে নিশ্চয় রাস্তা থেকে তুলে তার বাড়ি নিয়ে আসতো না। মা, এটা তুমি ঠিক বলছো, আমার ছেলের মনটা বিশাল বড়। এমন সময় বাইরে থেকে মা বলে ডেকে উঠল। মা আমাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হতে বললেন। বাইরের দিকে হাঁটা শুরু করলেও মা রুম থেকে বের হয়ে যেতেই আমি ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে বের হলাম। সাবা ঘুমাচ্ছে, তাই ওকে আর ডাক দিয়ে তুললাম না। আমি একাই ভয়ে ভয়ে রুম থেকে বের হয়ে ডাইনিংয়ের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। ডাইনিংয়ের সামনে যেয়ে চমকে গেলাম, যেখানে শুধু জাহাঙ্গীর বসে আছে, মা নেই। সম্ভবত মা কিচেন রুমে। আমি কি করব না করব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। একবার ভাবলাম রুমে ফিরে আসবো, পরক্ষণে ভাবলাম ব্যাপারটা তাহলে ভালো দেখাবে না। তাই আরও কয়েক পা দিয়ে চুপ করে দাঁড়ালাম। আমাকে দেখে জাহাঙ্গীর টেবিলে বসা অবস্থায় কিছুটা গম্ভীর স্বরে বলে উঠল, এদিকে এসে বসুন। ওনার কণ্ঠ শুনে ভয়ে আমার সমস্ত শরীর কাঁপছে। হয়তো উনি পুলিশ, সেজন্য এমনটা হচ্ছে। গতকাল উনি যে চিৎকার চেঁচামেচি করেছিল, সেই সবটা ভাবতে ভিতরটা কেঁপে উঠলো। আমি কোনো রকমে চেয়ারটা টেনে নিয়ে বসলাম। বেশি সময় দাঁড়িয়ে থাকলে হয়তো ভয়ে গলা শুকিয়ে মাথা ঘুরে আরেকবার অজ্ঞান হতো। হঠাৎ করে জাহাঙ্গীর আমার দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে, পানি খেয়ে নিন। আপনার কি খারাপ লাগছে? আমি দ্রুত পানির গ্লাসটা হাতে নিয়ে গ্লাসের সব পানিটুকু খেয়ে নিলাম। তারপর মাথা নিচু করে খুব আস্তে উত্তর দিলাম, জি না, আমি ঠিক আছি। জাহাঙ্গীর, ঠিক থাকলেই ভালো। আপনার বেবিটা কোথায়, সাথে নিয়ে আসলেন না? আমি মাথা নিচু করে অবস্থায় উত্তর দিলাম, ও ঘুমাচ্ছে, পরে উঠলে তখন নিয়ে আসবো। এমন সময় মা চা আর নাস্তা নিয়ে ডাইনিংয়ে আসলো। আমরা দুজনের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি, তোদের দুজনের কি আলোচনা হলো? আমি মাথা নিচু করে বসে আছি। জাহাঙ্গীর হেসে দিয়ে বলতে শুরু করলো, এ মেয়ে এখনও মনে হয় ভয়ে আছে, আর একটু হলে জ্ঞান হারিয়ে ফেলতো। এর ভিতর থেকে ভয় কাটেনি এখনো। দেখো এখনও কেমন করে কাঁপছে। আমি অবাক নয়নে লোকটার দিকে চেয়ে আছি। একটু আগেই যে মানুষটা আমার কাছে প্রচণ্ড কঠিন মনে হয়েছে, সেই মানুষটা এই মুহূর্তে একদম সহজ সরল মনে হচ্ছে। কেউ এই মুহূর্তে দেখলে বুঝতেই পারবে না মানুষটা একজন পুলিশ অফিসার। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে মানুষটার দিকে হাসি দেখছি।
একজন কঠিন মানুষও এত সুন্দর করে হাসতে পারে, তা আমি আমার জীবনে এই প্রথম দেখলাম। আস্তে আস্তে আমার ভয় কেটে যেতে শুরু করলো। আমি মনে মনে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলাম এত ভালো একটা পরিবারে আমাকে থাকার আশ্রয় দেওয়ার জন্য, এবং আমি বিশ্বাস করি আল্লাহ কষ্টের পর সুখ দিবেন। ইনশাআল্লাহ আমারও সুখের দিন শুরু হবে। কথাগুলো যখন ভাবছিলাম ঠিক তখনই সাবার কান্নার আওয়াজ কানে ভেসে আসে। আমি সেদিকে চেয়ার ছেড়ে উঠে দৌড়ে সেদিকে ছুটলাম। আমার সব সুখ বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার মেয়ে। তার কান্না যে আমি সহ্য করতে পারি না। একে কোলে তুলে নিলাম, বুঝতে পারলাম ওকে খাওয়াতে হবে। তাই দেরি না করে সাবাকে বুকের সাথে লাগিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। কিচেনে গিয়ে দেখলাম দুধ গরম আছে। মাকে ডাক দিয়ে বললাম, আমি এখান থেকে দুধ নিব সাবাকে খাওয়ানোর জন্য। মা বললেন, অবশ্যই নিবে, এই দুধ ওর জন্য গরম করেছি। আমি মেয়ের জন্য ফিটারে দুধ ভরে নিলাম আর আল্লাহর কাছে শুকরিয়া জানালাম। কার যে কোথায় আছে, কিভাবে রেখেছেন, একমাত্র তিনিই তা জানেন। কোনো না কোনোভাবে কোনো এক অছিলায় তা ঠিকই আপনার কাছে চলে আসবে। দেখতে দেখতে 7টা দিন এ বাড়িতে কেটে গেলেও নিজেকে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছি। বাড়িতে তেমন কাজ নেই, সারাদিন আমি আর মা গল্প করেই কাটিয়ে দিই। তবে সবচেয়ে মজার ঘটনা ঘটিয়েছেন মা। আমার জন্য বই কিনে এনেছেন। বইগুলো আমার হাতে দিয়ে গম্ভীর গলা বলতে শুরু করলো, রত্না, তুই তো নিজের পায়ে দাঁড়াতে চাস, নিজে কিছু করতে চাস, তাই না? আমি বললাম, হ্যাঁ মা, চাই। মা, তাহলে এই বইগুলো ধর, এগুলো পড়তে হবে, তোকে শিক্ষিত হতে হবে। আমি যেহেতু প্রফেসর, আমি তোকে বোর্ডের পরীক্ষার ব্যবস্থা করে দিব। তোকে সব পড়াই আমি পড়াবো, কিন্তু তোর নিজের আগ্রহটা আসল। আমি মাকে বললাম আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য সব করতে পারি। তারপর বই হাতে তুলে নিলাম। কাজের শেষে অবসরেরগুলোতে মা আমাকে পড়া শিখিয়ে দিতেন। এরপর আমি পড়া শিখি। এভাবে দিনগুলো এগিয়ে যাচ্ছিল। জাহাঙ্গীর এখনও আমার প্রচণ্ড ভয় লাগে। উনি যে এভাবে আমার তাকায় মনে হয় আমি কোনো অপরাধী থানায় তালা ভেঙে পালিয়ে এসেছি। যদিও ওনার সাথে আমার খুব একটা দেখা হয় না, সকালে নাস্তার টেবিলে আর রাতে খাবার টেবিলে। আমি নিজেও ওনার থেকে কিছুটা দূরে থাকি। সত্যি ওই পুলিশকে আমি ভীষণ রকম ভয় পাই। যদিও ভয় পাবার কোনো কারণ নেই, তবুও ভীষণ ভয় পাই। আমাকে এমন ভয় পেতে দেখে মা হাসে, মাঝে মাঝে আমাকে বলে, রত্না, তুই কি কিছু চুরি করছিস? ওকে দেখে এত ভয়ে ভয়ে থাকিস? আমি লজ্জা পেয়ে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে বলি, মা, আপনার ছেলের মনে হয় সময় সবাই জন্য সন্দেহ থাকে, হোক সেটা বাড়িতে কিংবা ডিউটিতে। দেখেন না, বাড়িতে যতক্ষণ থাকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, এদিক সেদিক কী যেন খোঁজে। মনে হয় চোর ডাকাত ঘরের ভিতরে এসে লুকিয়ে আছে। এভাবেই হাসি আর আনন্দে দিনগুলো বেশ কেটে যাচ্ছিল। আজ এ বাড়িতে আমার 15তম দিন। আজ সকাল থেকে মা খুব ব্যস্ত। এই ব্যস্ততার কারণ কি আমি জানি না। বাড়িঘর পরিষ্কার করতে শুরু করছে আমাকে সাথে নিয়ে। বিশাল বাড়ি দুজনে মিলে পরিষ্কার করতে করতে সকাল থেকে দুপুর হয়ে গেছে। মা হাঁপাতে হাঁপাতে কোমরে হাত দিয়ে চেয়ারে বসে পড়ে বলতে শুরু করলো, আমি আর পারবো না, বুড়ি হয়ে গেছি। আগে একাই এবারই পরিষ্কার করেছি, নিজ হাতে গুছিয়েছি, এখন একটুতে হাঁপিয়ে উঠি। আমি মায়ের পাশে বসে তার হাত চেপে ধরে, আপনাকে আর কিছু করতে হবে না, আমি এখন গোসল করবেন, তারপর আমাকে দেখিয়ে দিবেন কোথায় কি রাখতে হবে, কি কি করতে হবে, আমি সব করে নিব। আপনার এখন রেস্ট নিতে হবে, এই বয়সে এত কাজ করতে যাবেন না। মা চেয়ার থেকে উঠতে উঠতে, আমি কি আর সাধে করি এত কাজ? ছেলেটা কবে থেকে বলছে বিয়ে কর বিয়ে কর, কথা শোনে না আমার। শুনলে তো বাড়ির দায়িত্বটা তার হাতে বুঝিয়ে দিয়ে আমি আরাম আয়েশ করে জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারতাম। সে কপাল বোধহয় আমার নেই। কথাগুলো বলতে বলতে মন খারাপ করে মা নিজের রুমের দিকে এগিয়ে গেলেন। আমিও মায়ের কথাই ভাবছি। ওনার ছেলের বেশ ভালোই বয়স হয়েছে, কিন্তু বিয়ে কেন করেন না? আগে কি প্রেম প্রেম মেয়ে ছ্যাঁকা খাইছে নাকি? এখনও কাউকে চুপি চুপি ভালোবাসে, যার কারণে বিয়ে করছে না? কোনো না কোনো একটা কারণ নিশ্চয় আছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে আমার শাকিলের কথা মনে পড়ে গেল। আজ 15 দিনের খুব বেশি শাকিলের কথা মনে পড়েনি। আমি চাইনি ওর কথা মনে পড়ুক। আমি যথাসম্ভব নিজেকে সামলে নিয়েছি, কিন্তু ভালোবাসার কথা মনে পড়লে ওর কথা মনে পড়ে গেল। সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল, আমি শাকিলের জন্য অপেক্ষা করছি, শাকিল আসবে, আমাকে কথা দিয়েছে। এদিকে বৃষ্টি বেড়েই চলেছে। আমি একটা টিনের ছাউনিতে নিচে দাঁড়িয়ে এক দৃষ্টিতে নিয়ে তাকিয়ে আছি ওর আসার অপেক্ষায়। হঠাৎ দূর থেকে মাথার উপর কচু গাছের পাতা দিয়ে তাকে আসতে দেখি। তার এমন অবস্থা দেখে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না, তবে মনে মনে প্রচণ্ড হেসে দিলাম। শাকিল কাছে এসে পাশে দাঁড়িয়ে একটা পাতা আমার মাথার উপর ধরে বলতে শুরু করলো, তুমি তো ভিজেই গেছো। এত সময় আমি খেয়াল করিনি আমি যে ভিজে গেছি। আমি ওর দিকে তাকিয়ে হেসে দিয়ে বললাম, আর কিছু ছিল না, ওই কচু গাছের পাতা নিয়ে আসতে হলো আপনাকে। শাকিল, কি করব, যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন কি আর জানতাম এমন বৃষ্টি আসবে? তাহলে তো ছাতা নিয়ে বেরোতাম। আর তুমি এখানে আসছো বললেই তো, তাই বৃষ্টির মাঝে আমি ছুটে এসেছি, না হলে কি আসতাম? ঠিক বাড়ি ফিরে যেতাম। আমি শাকিলের দিকে তাকিয়ে, বেশ তো, এখন চলে যান।
আমি তো আপনাকে বেঁধে রাখিনি। শাকিল: বেঁধে রাখোনি, কিন্তু তোমাকে একা রেখে বা যাই কি করে? যে আমার জন্য এতটা পথ হেঁটে এসেছে, সেই বৃষ্টির মাঝে তাকে রেখে আমি কি করে চলে যাব? তার চেয়ে বরং না এই কচু গাছের পাতার নিচে দাঁড়িয়ে কিছুটা গল্প করি। আমি অবাক দৃষ্টিতে শাকিলের দিকে চেয়ে রইলাম অনেকটা সময়। সে আমার মাথার উপর পাতা রেখে দূর আকাশের দিকে চেয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, বিকেল হয়ে আসছে, আমাকে যেতে হবে। শাকিল: যেতে দিতে ইচ্ছে করে না, কিন্তু বেঁধে রাখার মতো অবস্থায় নেই। কি করতে পারি তুমি কি বলতে পারো? আমি হাসতে হাসতে, আমি কি করে বলবো বলেন? আপনার মন আপনিই ভালো জানেন। শাকিল: এক কাজ করি, এমনি করে তোমার মাথার উপর গাছের পাতা ধরে তোমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। লোকটাকে দেখলে যে বদনাম হয়ে যাবে, তখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? শাকিল: তা না হয় আমার বুকে মাথা রেখে সমাজের মানুষগুলোকে দেখিয়ে দিবে ভালোবাসার মানুষের মাঝ রাস্তায় ছেড়ে চলে যায় না। কেউ কেউ ভালোবেসে বুকের মাঝেও আগলে রাখতে জানে। আমি তার কথায় মুগ্ধ হয়ে যতই তার কথা শুনতাম ততই তাকে ভালোবেসে ফেলতাম। মানুষটার কথায় জাদু ছিল, মন্ত্রমুগ্ধের মতো আমি তার কথা শুনতাম। যেমন কেউ গল্প বললে তার মুগ্ধ শ্রোতা হয়ে তার গল্প শুনি, তেমনি আমি মানুষটার কথা শুনতাম। মা: কিরে, এখনো এখানে দাঁড়িয়ে আসিস? গোসল করবি কখন? মায়ের কথায় বাস্তবতা ফিরে আসি, মাথাটা নিচু করে, একটু পরেই করব বলে। কি করতে হবে আমাকে? মা: আচ্ছা, তুই কি পায়েস রান্না করতে পারিস? হ্যাঁ পারি তো, কেন? করতে হবে মা? হ্যাঁ, করলে ভালোই হয়, ছেলেটা আমার পায়েস খুব পছন্দ করে। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি করে দিচ্ছি। তুমি শুধু একটু বলে দিও যেভাবে ভালো হয় সেভাবে। মা: আচ্ছা ঠিক আছে, তা না হয় করলাম। আমি মায়ের সহযোগিতা করে রান্না শুরু করে দিলাম। আমি নিজে বহুবার পায়েস রান্না করেছি, তবু শহরের রান্না আর গ্রামের রান্নার যদি আলাদা রকমের কিছু থেকে থাকে, তাই বারবার মায়ের কাছে জিজ্ঞাসা করে আমি সব কিছু দিয়ে দিচ্ছিলাম। না, রান্নার নিয়ম সব উপকরণ একই, তাই রান্না করতে আমার কোনো রকমের অসুবিধা হলো না। বরং মা বেশ খুশি হলো আমার রান্না দেখে। পায়েস রান্না শেষ হতে মা আমাকে প্রশ্ন করলো, পোলাও রান্না করতে পারি কিনা? আমি বললাম, হ্যাঁ পারি। মা আমাকে দেখিয়ে দিল কোথাও পোলাও চাল আছে। আমি চাল নিতে মা বললেন, আজ কিছু মেহমান আসবে, বেশি করে রান্না করার জন্য। আমি চাল নিতে নিতে মাকে প্রশ্ন করলাম, আজ কি কোনো বিশেষ দিন? মা হেসে দিয়ে, হ্যাঁ খুবই বিশেষ একটা দিন। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কি দিন মা? মা হাসতে হাসতে বলল, পরে জানতে পারবে। এমন সময় পাশের রুম থেকে সাবা কেঁদে উঠল। মা আমাকে বলল, তুই রান্না কর, আমি যেয়ে ওকে দেখিয়ে আসছি। মা রান্নাঘর থেকে যেয়ে বের হয়ে সাবাকে নিয়ে আসতে গেল। আমি রান্না বসিয়ে দিলাম চুলোয়। মা সাবাকে কোলে নিয়ে রান্নাঘরে ঢুকলো। আমি মায়ের দিকে কৌতূহল চোখে চেয়ে রয়েছি। মা: কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি রোস্ট রান্না করতে পারিস? আমি মাথা নেড়ে বললাম, না মা, পারি না, তবে দেখিয়ে দিলে পারবো। মা হাসি দিয়ে, আচ্ছা আমি দেখিয়ে দিব, রোস্ট বানানো খুব সহজ। এখন তুই ওর জন্য খাবার রেডি কর। আমি মাথা নেড়ে সবার জন্য ফিটার রেডি করতে শুরু করলাম। ফিটার রেডি হতেই মায়ের হাতে তুলে দিলাম। মা ফিটার আর সাবাকে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে গেল। আমি রান্নায় মনোযোগ দিলাম। রান্না হয়ে যেতেই মা সাবাকে ঘরে শুইয়ে দিয়ে রান্নাঘরে চলে আসলো। আমি মাকে, রান্না হয়ে গেছে মা, আচ্ছা দেখো কিভাবে রোস্ট রান্না করতে হয়। এরপর মা আমাকে দেখিয়ে দিতে শুরু করলো কিভাবে রোস্ট রান্না করতে হয়। আমি খুব মনোযোগ দিয়ে মা যেভাবে দেখিয়ে দিচ্ছে আমি সেইভাবে রান্না করতে শুরু করলাম। অনেকটা সময় লাগলো রোস্ট হতে। মা: এবার যে ফ্রেশ হয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। আমি মায়ের কথা মতো রান্নাঘর থেকে বের হয়ে গেলাম। নিজের রুমে এসে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। লম্বা একটা শাওয়ার শেষ করে আমি রেডি হয়ে বের হতে দেখলাম 2-3 জন লোক, অনেকগুলো বেলুন, ফুল বাড়ির ভিতর খুব সুন্দর করে সাজিয়ে চলছে। আমি তাদের কাছাকাছি এগিয়ে যেতে মা এসে আমাকে প্রশ্ন করলো, কেমন হয়েছে সাজানো? আমি মাথা নাড়িয়ে তারপর মুখ দিয়ে বললাম, খুব সুন্দর হয়েছে। হঠাৎ এত আয়োজন, নিজেকে আর চুপ করে দাঁড় করিয়ে রাখতে পারলাম না। মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। মা বললেন, না, এত আয়োজন কেন? মা এবার উচ্চস্বরে হেসে বলল দিয়ে বলতে শুরু করলো, আরে আজ জাহাঙ্গীরের জন্মদিন, তাই তো এত আয়োজন। আমার একমাত্র ছেলের জন্মদিন, আমি তো বিশাল আয়োজন করতে চাই, কিন্তু ও করতে দিতে চায় না। অল্প কিছু অফিস কলিগদের সাথে নিয়ে পালন একটু আনন্দ করে এই দিনটা পালন করে থাকে। অথচ একটা সময় ছিল যখন জন্মদিনে পুরো রং বেরঙের আলো সাজানো সজ্জায় হতো, পুরো বাড়ি ভর্তি মেহমান দিয়ে ভরা থাকতো। আত্মীয় স্বজনদের মিলন মেলা লেগে যেত আমাদের বাড়িতে। ওর বাবা মারা যাওয়ার পর থেকে আর কোনো রকম বড় ধরনের অনুষ্ঠান করতে চায় না ছেলেটা। আমি জোর করে এই সকল অনুষ্ঠান করে থাকি। ওর অফিসের কয়েকজন কলিগকে দাওয়াত করি, যাতে করে ওর ভালো লাগার সেজন্য। আমি মায়ের চোখের দিকে তাকিয়ে দেখলাম পানি চিকচিক করছে, তবে এ পানি কষ্টের পানি না, এটা আনন্দের পানি। মায়ের চোখে সন্তানের জন্য যে ভালোবাসা থাকে, সে ভালোবাসার চোখের কোণে কিছু হিরে
চিকচিক করে জ্বলছে। এত আনন্দ দেখে আমার নিজের চোখের কোণে কখন জল চলে এসেছে বুঝতেই পারিনি। লোকগুলো ঘর সাজানো শেষ হতেই কাছে এসে বললেন, আমাদের কাজ শেষ, আমরা কি চলে যেতে পারি? মা খুশি হয়ে ওদের হাতে কিছু টাকা দিয়ে, হ্যাঁ বাবা, তোমরা যেতে পারো, আমার ছেলেটার জন্য দোয়া করো। ছেলেগুলো খুশি হয়ে আল্লাহর নিকট প্রার্থনা করে বাসা থেকে বের হয়ে গেল। আমি মায়ের চোখে সন্তানের জন্য ভালোবাসা থেকে মুগ্ধ হচ্ছি। কতটা ভালোবাসলে একজন মা নিজের সন্তানকে, তা ওনাকে না দেখলে কেউ বুঝতে পারবে না। জীবনে এই প্রথম আমি এত বড় বাড়ির কোনো অনুষ্ঠান দেখছি, আর এত বড় আর এত সুন্দর জন্মদিনের আয়োজন এই প্রথম দেখছি। কত টাকাই না খরচ হয় এমন একটা আয়োজন করতে। আমার মেয়ের জন্মদিন কেক নিয়ে যেত শাকিল, সেই কেক কাটতাম সবাই মিলে, তাতেও আমার কাছে বেশ আনন্দ লাগতো। আর এত বড় বাড়ির এত আয়োজন, তাহলে এদের আনন্দের শেষ কোথায়? কতগুলো ভাবছিলাম তখন উনি কলিং বেল বেজে উঠলো। আমি দৌড়ে মেয়ে দরজা খুলেই দেখতে পেলাম একটা বিশাল কেক এর প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। এত বড় কেক এর আগে আমি কখনো দেখিনি। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি কেকটার দিকে। ডেলিভারি ছেলেটা বলে উঠল, ম্যাম, কেকটা কোথায় রাখবো? আমি দরজার সামনে থেকে সরে ডাইনিংয়ে টেবিলের উপর রাখতে বললাম। ছেলেটা কেক নিয়ে যেয়ে ডাইনিংয়ের উপর রাখলো। মা এসে কেকটা চেক করে ছেলেটাকে বিল সাথে দিয়ে কিছুটা টাকা দিয়ে বলল, আজ আমার ছেলের জন্মদিন, আজ আমি অনেক খুশি। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছি। আজ কত খুশি এই মানুষটা, আর এই খুশি হবারই কথা ছেলের জন্মদিন বলে। আরও কিছু টুকিটাক কাজ করতে করতে সন্ধ্যা হয়ে আসলো। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আমি সালাড রেডি করছি। মা বলল, তুই কাজ কর, আমি গিয়ে দেখে আসি। মা দরজা খুলতে জাহাঙ্গীর বেশ কিছু সহকর্মী ভেতরে ঢুকে পড়লো। মা ওদের বসতে বলল। ওরা সকলেই বসে গল্প করছে। মা আমার কাছে এসে জানতে চাইলো আর কতক্ষণ লাগবে। আমি তাকে জানিয়ে দিলাম আমার শেষের দিকে। মা, আচ্ছা, আমি মেহমানদের হালকা নাস্তা দেই, ততক্ষণে তুই তোর কাজ শেষ করে নে, হয়তো আর অল্প সময়ের মধ্যে জাহাঙ্গীর চলে আসবে। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে। মা চলে গেলেন মেহমানদের নাস্তা দেওয়ার জন্য। অল্প সময়ের ভিতর আমার সব কাজ শেষ করে হয়ে গেল। আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম। এমন সময় আবারও কলিং বেল বেজে উঠল। আমি বুঝতে পারলাম জাহাঙ্গীর এসেছে। মা দরজা খুলে দিতে ওনার সহকর্মীরা জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করলো। মা টেবিলের উপর বিশাল কেকটা রেখে আমাকে ডাক দিতে রান্নাঘরে আসলো। মা, তাড়াতাড়ি সাবাকে নিয়ে আয়, কেক কাটবো এক্ষুনি। আমি কি করব, এত মানুষের ভিড়ে আমার লজ্জা লাগে মা। তার চেয়ে বরং আপনারাই কেক কাটুন, আমি পরে খাবার পরিবেশন করব। মা, মেয়ে বলে কি, পাগল নাকি তুই? তুই আর সাবা দুজনে এ বাড়ির সদস্য, তোদের রেখে কেক কাটবো অসম্ভব। তাড়াতাড়ি সাবাকে রেডি করে নিয়ে আয়। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে। মা রান্নাঘর থেকে বের হয়ে গেল। আমি তার পিছু পিছু বের হয়ে রুমে গিয়ে সাবাকে ঘুম থেকে তুলে সুন্দর দেখে জামা পরালাম। তারপর ভয়ে ভয়ে এগিয়ে যেতে থাকলাম অনুষ্ঠানের দিকে। জীবনে কখনো এত বড় লোকের বাড়ির অনুষ্ঠানে উপস্থিত হয়নি, তার উপর এত অপরিচিত মানুষ। এসব ভাবতেই ভীষণ ভয় লাগছিল আমার। ভাবতে ভাবতে ভয়ে ভয়ে অবশেষে উপস্থিত হলাম সেই টেবিলের সামনে। সকলে জাহাঙ্গীরকে ঘিরে রেখেছে। টেবিলের উপর রাখা কেকের উপর মোমবাতি জ্বলছে। আমি যাবার পর জাহাঙ্গীর এসে সাবাকে আমার কাছ থেকে চেয়ে নিয়ে যে আবার দাঁড়ালো কেকের সামনে। তারপর মোমবাতি ফু দিয়ে নিভিয়ে ফেললো। এরপর ছুরি দিয়ে কেক কাটতে শুরু করলো। সকলে এক হাতে তালি দিয়ে সাথে সাথে বলতে শুরু করলো, হ্যাপি বার্থডে টু ইউ জাহাঙ্গীর। আমি সবার সাথে হাত তালি দিচ্ছি, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কেক কাটা শেষ হতে মায়ের মুখে কেক তুলে দিল। মা আবার ওনার ছেলের মুখে কেক তুলে দিল। কী এক অপরূপ সুন্দর দৃশ্য! আমার মা বাবা বেঁচে থাকলে হয়তো কোনোদিন আমার জন্মদিন পালন করলে এভাবেই আমার মুখে কেক তুলে দিত। এরপর জাহাঙ্গীর ওনার হাতে থাকা কেক থেকে কিছুটা অংশ সাবার মুখে তুলে দিল। মা আমাকে ডাক দিলেন, সাথে সবাইকে সোফায় বসতে বলল। মা কেক কেটে কেটে সুন্দর করে সাজিয়ে আমার হাতে দিয়ে বলল, সবাইকে দিয়ে দেবার। আমি একে একে সবার হাতে পৌঁছে দিলাম। কেকের সাথে পায়েস, কোল্ড ড্রিঙ্কস, পানি সবার কাছে আমি আর মা দুজনে মিলে দিয়ে দিলাম। সবার কেক খাওয়া শেষ হবার পর মা সবাইকে ডাইনিংয়ে এসে বসতে বললেন খাবার খাওয়ার জন্য। জাহাঙ্গীর বলল, সবাইকে খাবার দিতে সে পরে খাবে, বলে সাবাকে নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। আমি আর মা সবাইকে খাবার দিলাম। সবার খাওয়া শেষ হয়ে গেলে সকলে খুব প্রশংসা করলেন খাবারের। মা বলল, এসব রত্নাই করেছে। সকলে খাবার শেষ হবার পর জাহাঙ্গীর আসলো। সকলে বিদায় নিয়ে চলে যাবার পর জাহাঙ্গীর সাবাকে আমার কোলে তুলে দিল। মা, নে, সবাই তো চলে গেল, এবার তুই খেয়ে নে। জাহাঙ্গীর, তোমরাও সাথে বসো। আমি, না না স্যার, আপনি আর মা খেয়ে নিন, আমি পরে খাবো। আমি ওনাকে স্যার বলে ডাকি, কেন জানি ওনাকে দেখলে আমার প্রচণ্ড রকম ভয় লাগে। হয়তো পুলিশে অফিসার বলে এমনটা হয়। উনি মুচকে এসে খেতে বসলেন। আমি হাসির কারণ জানি। ওনাকে আমি যতবার স্যার বলি, ঠিক ততবারই উনি এভাবে হাসেন। আমি দুজনকে খাবার রেডি করে দিলাম। প্রথমে পায়েস দিলাম। পায়েস খাওয়া শেষ হওয়ার পর
পোলাও আর রোস্ট তুলে দিলাম। জাহাঙ্গীর খেতে খেতে আজ খাবারে কেমন জানি ভিন্ন রকমের স্বাদ পাচ্ছি। মা, কেন রে বাবা, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই, খাবার খুব ভালো হয়ে গেছে মা। আজ সব রান্না রত্নাই করেছে, আমি শুধু একটু একটু দেখিয়ে দিছি। জাহাঙ্গীর: বলো কি মা, এমে তো রাঁধতে জানে নাকি? আমি তো ভেবেছিলাম শুধু ভয়ে কাঁপতে আর কাঁদতে জানে। পেঁয়াজ কাটলে যে মেয়ে কেঁদে চোখ ফুলিয়ে ফেলবে সে মেয়ে এত ভালো রান্না করতে পারে, আগে জানতাম না। স্যার, যে মেয়ে কান্না করতে পারে সে মেয়ে রান্নাও করতে পারে। ওই যে একটা কথা আছে না, যে রাধে সে চুলো বাঁধে। কথাটা বলে জিভায় কামড় দিয়ে আর হায় আল্লাহ, আমি কি বলতে কি বলে ফেললাম। জাহাঙ্গীর হাসতে হাসতে: বা বাবা, বেশ ভালো কথাও বলতে পারে দেখেছি। আমি এবার বেশ লজ্জা পেয়ে গেলাম, কি বলবো কিছুই বুঝতে পারলাম না। জাহাঙ্গীর খাবার শেষ করে আলহামদুলিল্লাহ বলে উঠতে উঠতে বলল: বেশ ভালো হয়েছে, ধন্যবাদ স্যার বলে মাথা নিচু করে সাবাকে কোলে নিয়ে নিজের রুমের দিকে দৌড় দিলাম। আর মনে মনে বলছি, এই মানুষটা বাঘ না ভাল্লুক না, তবুও কেন আমি এত ভয় পাই। নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিলাম, সাবাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে সাবা ঘুমিয়ে পড়ল। আমার চোখে প্রচণ্ড ঘুম এসে জমা হয়েছে, দু চোখের পাতা এক করে ফেলেছি। এমন সময় মা এসে ডাক দিল। আমি দরজা খুলে দিতে মা বলল: না খেয়ে কেন চলে আসলি? আমার ক্ষুধা লাগেনি মা, আপনারা খেয়েছেন? মা: আমরা খেয়েছি, আয় এখন তুই খাবি। সত্যি আজ তোর হাতের রান্না অনেক মজা হয়েছে। নিজে কেমন রান্না করলি তা একবার নিজে খেয়ে দেখবি? না, তা কী করে হয়? আমি: আচ্ছা ঠিক আছে, আমি আসছি মা, আসছি না, এক্ষুনি আমার সাথে চল। আর কোনো কথা না বলে মায়ের সাথে ডাইনিংয়ে চলে আসলাম। মা নিজের হাতে খাবার বেড়ে দিল। সত্যি খাবার ভীষণ ভালো হয়েছে। আমার খেতে খেতে শাকিলদের বাড়ির প্রথম দিনের কথা মনে পড়ে গেল। 3-4 রকমের রান্না করেছি আমি, শাকিল, শাশুড়ি আম্মা, আরও 2-3 জন খাবার টেবিলে বসে আছে। আমি সব রকমের রান্না নিয়ে তাদের সামনে রাখলাম। আম্মা সবাইকে প্লেটে বেড়ে দিয়ে নিজেও খাবার নিয়ে খাওয়া শুরু করলো। সকলে খাচ্ছে, একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। আমার ভীষণ ভয় লাগছিল। হঠাৎ একজন বলে উঠল: বাহ, বৌমায়ের হাতে তো জাদু আছে। কত বছর পর এত ভালো রান্না খেলাম, তার কোনো হিসেব নেই। সাথে সাথে সকলে বলে উঠল: সত্যি রান্নার প্রশংসা না করে পারছি না, খুবই দারুণ হয়েছে। শাকিল তখনও চুপ করে খেয়ে যাচ্ছিল। আমি খুব ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে দেখছি, তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। আমার ভয় আরও বেড়ে যাচ্ছে। তবে কি শাকিলের আমার রান্না পছন্দ হয়নি? হঠাৎ করে শাকিল বলে উঠল: দেখতে হবে না রান্না কে করেছে? শাকিলে এমন কথা শুনে সকলে হো হো করে হেসে উঠল। শাশুড়ি আম্মা বলে উঠল: এই ছেলে বউ পাগলা হবে। লজ্জায় শাড়ির আঁচলে মুখ লুকিয়ে আমি সেখান থেকে দৌড়ে নিজের রুমে চলে আসি। কিরে মা, একটু দিব নাকি? মায়ের কথায় আমি কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসি। ওনার দিকে তাকিয়ে না মা, আর লাগবে না বলে খাবার শেষ করে টেবিল থেকে উঠে চলে আসি নিজের রুমে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি কেমন আছে আম্মা। মানুষটা আমাকে ভীষণ ভালোবাসতো। মা বাবা হারা এতিম মেয়ে ছিলাম, উনি আমাকে বুঝিয়েছেন মা কেমন হয়, তার আদর ভালোবাসা কেমন হয়। আর সেই মানুষটা কেমন আছে আমি জানি না। মানুষটা যেভাবে থাকুক না কেন, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আল্লাহর কাছে দোয়া করি। যদি কখনো সুযোগ হয় তাহলে শাকিলের সামনাসামনি দাঁড়িয়ে প্রশ্ন করব, আমার কি অপরাধ ছিল শাকিল? কেন তুমি আমার সাথে এমন করলে? কি ভুল ছিল আমার, যার জন্য আমার সুখের সংসার তুমি ভেঙে চুরমার করে দিলে? এত ভালোবাসার বিনিময়ে তুমি আমার সাথে কি করে পারলে এত বড় প্রতারণা করতে? যদি কখনো আল্লাহ আমাকে সুযোগ দেয়, তবে অবশ্যই এই প্রশ্নগুলো ঠিক করব আমার প্রেমিক নামক সেই প্রতারক মানুষটাকে। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। ফজরে আজানের পর নাস্তা বানিয়ে টেবিলে দিয়ে নিজের রুমে এসে বই পড়তে বসেছি। এটা এখন আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে। স্যার চলে যাওয়ার পর মা আমাকে পড়া দেখিয়ে দিবেন। মা বলেন আমি খুব ভালো ছাত্রী, অল্প বুঝলে আমি সব পড়া খুব সহজে মুখস্থ করতে পারি। ছোটবেলা থেকে আমি লেখাপড়ায় ভালো ছিলাম, যার কারণে স্কুলে পড়তে আমার কোনো রকম টাকা লাগতো না। স্কুল থেকে বৃত্তির ব্যবস্থা করে দিয়েছিল, সেই টাকা দিয়ে বেশ ভালোভাবে আমার লেখাপড়া হয়েছিল। কতই না সুন্দর ছিল সেই সকল দিনগুলো। হঠাৎ নবম শ্রেণীর ফাইনাল ইয়ার পরীক্ষা শেষ হবার রেজাল্ট নেবার দিন হলো শাকিলের সাথে পরিচয়। আমাদের পাশের গ্রামের ওর বাড়ি। আমাদের স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে নাকি পাশ করেছিল ও, তাই স্যার ম্যাডামদের সাথে দেখা করতে এসেছে। আমি রেজাল্ট কার্ড নিয়ে আনন্দে করতে করতে বের হচ্ছিলাম, দরজার সামনে দাঁড়াতে শাকিলের সাথে ধাক্কা খেয়ে যাই। শাকিল: সরি, আমি ইচ্ছে করে এমনটা করিনি বলে হাত বাড়িয়ে দেয় আমার দিকে। আমি প্রথমে তার হাত ধরতে না চাইলেও তখন বুঝতে পারলাম একা উঠে দাঁড়াতে খুবই কষ্ট হচ্ছে। তখন উপায় না পেয়ে তার হাতটা ধরে উঠে উঠলাম। শাকিল: আমার মনে হয় আপনার খুব ব্যথা লেগেছে, চলুন ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি ফিক করে হেসে দিয়ে বললাম, না না ভাইয়া, আমার তেমন লাগেনি, আমি ঠিক আছি। আপনার ভুলটা আমি এবার দৌড়ে না বের হলেই পারতাম।
এরপর শাকিল নিজের পরিচয় দিতে শুরু করলো। দুজনে গল্প করতে করতে স্কুল গেটের বাইরে চলে আসলাম। দুজনে দুজনের সম্পর্কে জানলাম, বেশ খানিকটা পথ একসাথে হাঁটলাম। তারপর আমি শাকিলের কাছ থেকে বিদায় নিয়ে রিক্সায় উঠে নিজের বাড়ির পথে রওনা দিলাম। প্রথম দেখাতেই তার সাথে কথা বলে আমি হয়তো তার প্রেমে পড়ে গেছিলাম। কে জানতো সেই মানুষটা বদলে একসময় অন্য নারীতে আসক্ত হবে। কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণে জল এসে জমা হয়েছে। মা, দরজার বাইরে দাঁড়িয়ে রত্না কি করছিস? বই পড়তে বসছিস? আমি দ্রুত চোখের পানি কোণ থেকে পানি মুছে, জি মা, পড়তে বসছি মা। আচ্ছা পড়, আমি একটু পর আসছি। জাহাঙ্গীর বের হওয়ার পর জি আচ্ছা বলে আমি আবার পড়ায় মনোযোগ দিলাম। আমাকে যে অনেক বড় হতে হবে, নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে যে শাকিলের মুখোমুখি হতে হবে। এভাবে দিনগুলো কেটে যাচ্ছিল। দেখতে দেখতে এ বাড়িতে 4 মাস কেটে গেল। কিভাবে কেটে গেল টেরই পেলাম না। হেমন্তের শেষে শীতে যখন চলে আসলো, আমার বা সাবার দুজনে কারো তেমন ভারী কোনো শীতের পোশাক নাই। মাকে বলবো কি বলবো না এগুলো ভাবছিলাম। এমন সময় স্যার তার ডিউটি শেষ করে বিকেলে বাড়ি ফিরে আমার দরজার সামনে দাঁড়িয়ে সাবাকে ডাক দিল। আমি সাবাকে নিয়ে শুয়েছিলাম। বিছানা থেকে লাফিয়ে উঠে বললাম, স্যার ভিতরে আসেন। জাহাঙ্গীর, না না, ভিতরে আসবো না, তোমরা দুজনে একটু রেডি হয়ে না, মার্কেটে যাব। শীত খুব পড়েছে, সকলের জন্য শীতের জামা কিনতে হবে। আমি মায়ের রুমে যাচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে বের হও। কথাটা বলে হনহন করে হাঁটা শুরু করলো। মানুষটা বড্ড কঠিন হলে সব দিকে খেয়াল আছে, এটা একটা দিক ভালো। আমি সাবাকে রেডি করে নিজেও রেডি হয়ে রুমের বাইরে এসে দেখি উনি সেখানে নেই। বুঝতে পারলাম মায়ের রুমে গেছে। যাবো কি যাব না ভাবতে ভাবতে মায়ের সাথে হাঁটতে হাঁটতে উনি নিচে নেমে আসলো। মা নিচে নেমে এসে আমার দিকে তাকিয়ে বলল, তোমার শরীরে যা ভালো লাগে তোরাই যা, আর তাছাড়া আমার শীতের পোশাকের শেষ নেই। কি হয়েছে আপনার মা, আমাকে জানাবেন না? আমি মার্কেটে যাব না, আগে আপনি সুস্থ হন, তারপর শীতের জামা কাপড় কেনা যাবে। জাহাঙ্গীর, আম্মুর তেমন কিছু হয়নি, তোমরা চলো বাসায় রেস্ট নিক, ঠিক আছে, হয়ে যাবে। বাচ্চা মেয়েটা শীতে কষ্ট করছে, আমি ওনাকে খুব ভয় পাই, ওনার কথার উপর আমি কথা বলতে পারি না, তাই মাথা নিচু করে ওনার সাথে আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। বাড়ির বাইরে বের হতে গাড়ি যে বসলো স্যার। আমি কোথায় বসবো বুঝতে পারছিলাম না। পেছনে বসতে যাবো এমন সময় স্যার সামনের দরজা খুলে দিয়ে বলল, সামনে বসো, পেছনে বসলে মানুষ মনে করবে আমি তোমাদের ড্রাইভার। ওনার কথায় আমি বেশ লজ্জা পেয়ে দ্রুত সামনে যেয়ে দরজা খুলে উঠে বসে পড়লাম। গাড়ি খুব দ্রুত গতিতে এগিয়ে চলল শহরের ব্যস্ত রাস্তার ধারে। বিশাল বড় একটা শপিং মলের সামনে এসে গাড়ি দাঁড়ালো। আমি খুব ভয়ে ভয়ে মলের ভিতরে ঢুকলাম। প্রতিটি দোকান খুব সুন্দরভাবে সাজানো। আমি অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলাম। জাহাঙ্গীর, এমন বোকার মতো হাঁ করে তাকিয়ে থেকো না, মানুষ কি মনে করবে? ভাববে জীবনে কোনোদিন এত বড় শপিং মলে আসেনি। তাদের ভাবনা তো ভুল না স্যার, আমি সত্যিই কখনো এত এত দোকান দেখিনি। জাহাঙ্গীর, তার জন্যই তো মানুষকে বোঝাতে হবে। কথা বলতে বলতে একটা দোকানের ভিতর ঢুকে সেখান থেকে সবার জন্য বেশ কয়েকটা জামা কিনে দিল। তারপর আরেকটা দোকান ঢুকে আমার জন্য আর মায়ের জন্য শাল শীতের জামা কিনে দিয়ে বলল, পছন্দ হয়েছে? আমি আস্তে আস্তে করে বললাম, হ্যাঁ হয়েছে, কিন্তু এতগুলো তো অনেক দামি। স্যার, আপনার জন্য কিছু কিনলেন না? জাহাঙ্গীর মুচকি এসে, আমার অনেক রয়েছে, আপাতত প্রয়োজন নেই। এবার শপিং মলের আর একটা ফ্লোরে নিয়ে আসলো আমাকে আর সাবাকে। সেখানে শুধু খাবারের দোকান। স্যার, এখানে কি করব আমরা? জাহাঙ্গীর, চুপ, সব সময় স্যার স্যার করবে না, মানুষ তাকিয়ে দেখে। এখানে খাবার খাওয়ানোর জন্য এসেছি, তাহলে আমি কি বলে ডাকবো স্যার? জাহাঙ্গীর, আমার দিকে তাকিয়ে কিছু বলতে হবে না, চুপচাপ থাকবার। রোবট দেখছো কখনো? রোবটের মতো থাকবে, আমি নড়তে বললে নড়বে, বসে থাকতে বললে বসবা। এরপর থেকে টেবিলে বসে খাবার অর্ডার করলাম। আমি চুপচাপ বসে খেতে শুরু করলাম। খাওয়া শেষ হতে আমরা শপিং মল থেকে বের হয়ে আসলাম। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাত 10টার দিকে বাসায় ফিরে আসলাম। আমার আর সাবার ব্যাগগুলো আমাদের হাতে ঝুলিয়ে দিল, আর মায়ের ব্যাগটা হাতে করে নিয়ে স্যার উপরের দিকে উঠে গেল। আমি ব্যাগগুলো নিয়ে নিজের রুমে চলে আসলাম। ব্যাগ থেকে শালটা বের করে গায়ে জড়িয়ে নিলাম। আয়নার সামনে দাঁড়ালাম। এত সুন্দর লাগছে যেন নিজেকে নিজেই চিনতে পারছিলাম না। অবাক নয়নে তাকিয়ে শুধু নিজেকে নিজে দেখেই চলেছি। তো নামিকে আবিষ্কার করলাম, আসলে সুন্দর পোশাক বা দামি পোশাকে যে কোনো মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়, তাই প্রথম আমি বুঝতে পারলাম। চাদরটা শাড়ি থেকে সরিয়ে রেখে সাবার পাশে বিছানায় শুয়ে পড়লাম। জীবন খুব কঠিন, খুব জটিল, তবুও আমাদের বেঁচে থাকতে হয়। কঠিনতম জীবনটা সহজ মনে হবে যখন আপনি ভালো থাকবেন, আবার যখন দুঃখে কষ্টের মাঝে দিন পার করবেন তখন সহজ অনেক কিছুই আপনার কাছে কঠিন মনে হবে। বেঁচে থাকার যে আনন্দ, তা উপভোগ করতে হলে জীবনকে সহজ করে তুলতে হবে। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমার জীবনের হিসেবে বেশ সহজ হয়ে গেছে।
মেয়েটাকে বুকের সাথে নিয়ে থাকতে পারি সারাদিন নিজের মতো করে, সংসারের কাজকর্ম গুছিয়ে নিয়ে পড়ালেখা করছি, 3 বেলা ভালো খাবার পাচ্ছি, ভালো জামা কাপড় পাচ্ছি। এর চেয়ে বেশি একটা মানুষের আর কি প্রয়োজন? হয়তো মানুষ এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন হয় না, কিন্তু আমার কাছে এসব কিছুই ক্ষণস্থায়ী মনে হচ্ছে। আমি লেখাপড়া করে শিক্ষিত হতে চাই, এরপর নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে কিছু করতে চাই, যে আশায় আমি শাকিলের বাড়ি ছেড়ে আসছি। আমি আমার সে স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। মানুষের জীবনের সুখের মুহূর্তগুলো হয়তো খুবই দ্রুত চলে যায়, আমার জীবন থেকে হয়তো তেমনই হচ্ছিল। আরও 2 মাস চলে গেল, রমজান মাস চলে আসলো, বাড়ির কাজের চাপ আর কমে গেল। স্যার বাইরে থেকে ইফতারি নিয়ে আসে সকলের জন্য, শুধু সেহেরি আর রাতের খাবার রান্না করতে হয়, তাও একসাথেই রান্না হয়, শুধু গরম করে নিতে হয়। হালকা শীত না হলে হয়তো গরম করারও প্রয়োজন পড়তো না। বিগত 5 বছরে এই প্রথম শাশুড়ি আম্মাকে ছাড়া রোজা রাখছি, ইফতারি করছি, সেহেরি করছি, সব কিছুতে তার কথা মনে পড়ে। জানি না উনি কেমন আছেন, খুব দেখতে ইচ্ছে করে, একটু কথা বলতে ইচ্ছে করে। মায়ের আদর ভালোবাসা সত্যি কখনো ভুলে থাকা যায় না। আমি শত সুখের মাঝেও আম্মাকে ভুলতে পারি না। মানুষটাকে কাছ থেকে ছেড়ে প্রথম বুঝেছি মায়ের ভালোবাসা কেমন হয়। স্যার মানুষটা বাইরে যতটা কঠিন, ভিতরে ঠিক ততটাই নরম, তা আমি পুরোপুরি বুঝে ফেলেছি। আগের মতো আর ভয় লাগে না মানুষটাকে। প্রতিদিন ইফতারির সময় সাবাকে কোলে নিয়ে বসে ইফতারি করে, একটু একটু করে খাবার মুখে তুলে দেয়, দেখতে বেশ ভালোই লাগে। শাকিলের কাছে থাকলে হয়তো শাকিলও এভাবে মেখে মুখে একটু একটু করে খাবার তুলে দিত। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে আসলো, 25টা রমজান হয়ে গেল। 26 রমজানের দিন স্যার সেহরির সময় সবাইকে বলে দিল ইফতারির পর শপিং করার জন্য বের হবে, সবাই যেন প্রস্তুতি যাবে। আমি যাব না শপিং করতে জাহাঙ্গীর। কেন যাবে না? আমার ভয় লাগে এত বড় শপিং সেন্টারে যেতে, আমার এত বড় জায়গায় এত মানুষের ভিড়ে থাকতে কেমন জানি লাগে। আমি ঠিক বলে বোঝাতে পারবো না জাহাঙ্গীর। জীবনে বড় হতে হলে, বড় স্বপ্ন দেখতে হলে, বড় বড় জায়গায় বড় বড় মানুষের সাথে চলতে হয়। তুমি সেখানেই থাকবে যে এই জায়গার সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। সে শহরে থাকবে যে শহরে মানুষের মতো চলাফেরা করা শিখতে হয়, তবেই তুমি সফল হতে পারবে। তবুও স্যার আমি যাব না, আমার সত্যি কেমন জানি লাগে। মা, একটা থাপ্পড় খাবি মেয়ে, চুপচাপ খেয়ে নেই। আমি আর কথা না বলে সেহেরি খেয়ে নিলাম, তারপর নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। সারাদিন বাসায় টুকটাক কাজ করতে করতে সময় কেটে গেল। আসরের নামাজের পর স্যার বাসায় আসলো, এসে আরেকবার বলল তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে নাও, ইফতারির পর শপিং করতে বের হয়ে যাবে, মার্কেটগুলো প্রচণ্ড ভিড় এখন। ইফতারির শেষে রেডি হওয়ার বের হয়ে পড়লাম ঈদের শপিংয়ের জন্য। শপিং করতে করতে সত্যি অনেক রাত হয়ে গেল, দোকানগুলো প্রচণ্ড রকমের ভিড়। রমজানের শেষের দিকে ঈদে চলে এসেছে, তাই হয়তো এত ভিড় লেগে আছে দোকানে। শপিং শেষ করে রাতের খাবার খেয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত 11:30 বেজে গেল। জীবনে প্রথম এত দামি দামি জামা কাপড় কিনলাম, এত দামি কাপড় কিনলাম। এত সুন্দর সুন্দর জামা কাপড় দেখলে চোখ ফেরানো যায় না, কোনটা রেখে কোনটা কিনবো বুঝে উঠতে দাদায় পড়ে গেলাম। সকলের পছন্দ মতো জামা কাপড় কেনা হয়ে গেছে, সবার জন্য কেনা হয়েছে সবচেয়ে বেশি ড্রেস। স্যারের চোখে যেটাই পছন্দ হয়েছে সেটাই কিনে দিয়েছে মানুষটা। আমি অনেকবার মানা করেছি স্যার এত কিনে দিতে হবে না, কে শুনে কারোর মাথা উল্টে ঠোঁটে আঙ্গুল লাগিয়ে আমাকে চুপ করে থাকতে ইশারা করে। আমার জন্য 2টা জামার সেট, 2টো শাড়ি কিনে দিয়েছে। সবগুলো ড্রেস আমার আর শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে। সবগুলো গুছিয়ে ফ্রেশ হয়ে সাবাকে নিয়ে বিছানায় শুতে রাত 12টার উপর বেজে গেল। শরীরে প্রচণ্ড ক্লান্ত থাকায় অল্পতে চোখে ঘুম এসে হামলে পড়ল, আর চোখ দুটো খুবই অল্পতে বন্ধ হয়ে আসে। আমি হারিয়ে যাই ঘুমের রাজ্যে। কত দ্রুত দিয়ে দিন চলে যাচ্ছিল তা বুঝতে পারলাম না। দেখতে দেখতে চাঁদ রাত চলে আসলো। আমি স্যারকে বললাম মেহেদি পাতা কিনে এনে দিতে। সকলে হাতে মেহেদি দেবো জাহাঙ্গীর। মেহেদি পাতা কোথায় পাবো? টিউব কিনে এনে দিতে পারি। ওইসব কি হাতে দেওয়া যায় জাহাঙ্গীর? হ্যাঁ যাবে, কিছু কোম্পানির হালাল উপায়ে ওইসব মেহেন্দি বানাচ্ছে, সো চিন্তা নেই। বেশ, তাহলে নিয়ে আসেন। আমি কখন ওইসব ব্যবহার করিনি। স্যার বাসা থেকে বের হয়ে গেল। মা আর আমি কী কী যেন কিনে নিয়ে আসার কথা বলল। স্যার চলে যাবার পর মা আর আমি আর সাবা গল্প করতে বসে পড়লাম। মাকে বলতে শুরু করলাম চাঁদের রাতে গ্রামে আমরা কত মজা করতাম, সকলে একসাথে মেহেদি ভাঁটতে বসতাম, তারপর সারা রাত বসে একজন আরেকজনের সাথে মেহেন্দি দিতাম। কতই না আনন্দ হতো দিনগুলোতে। মা, মাথায় হাত দিয়ে সকল দিনের কথা ভেবে মন খারাপ লাগছে তাই না? মন খারাপ করিস না, দেখবি একসময় সব ঠিক হয়ে যাবে। আমি মাকে বললাম হ্যাঁ, দিনগুলো সত্যি খুব আনন্দের ছিল। কিছু কিছু দিন, কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু মানুষ চাইলে ভুলতে পারবে না। মা আর আমি কথা বলতে বলতে স্যার যেন বাজার করে চলে আসলো। আমার হাতে ব্যাগটা ধরিয়ে এর ভিতরে যা যা আছে সবই তোমার কাজে লাগবে।
সেদিন কিনে দিতে মনে ছিল না। আমি ব্যাগটা হাতে নিয়ে দেখি মেহেন্দির পাশাপাশি অনেক রকমের কসমেটিক। আমি স্যারের দিকে তাকিয়ে বললাম, এসব না আনলেও পারতেন। জাহাঙ্গীর, ঈদে তো আর প্রতিদিন আসে না, একটা বছরে দুটো ঈদ আসে, মানুষ একটু সাজবে আনন্দ করবে এটাই নিয়ম। স্যার আরও বকবক করে যাচ্ছে আর আমি মাথা নিচু করে ওনার কথা শুনে যাচ্ছি। মানুষটা যে কি করে এত সুন্দর করে যুক্তি দিয়ে কথা বলে, মাঝে মাঝে আমি ভীষণ অবাক হয়ে যাই। রাতে খাবার খাওয়া শেষ করে আমি, মা আর সাবা বসে আছি। স্যার বাইরে কোথাও যেন বেরোচ্ছে। আমি সাবার হাতে মেহেন্দি দিচ্ছি, মায়ের সাথে গল্প করছি। সাবাকে বেশি মেহেন্দি দেওয়া সম্ভব হলো না। ছোট মানুষ প্রচণ্ড নড়াচড়া করে বারবার নষ্ট করে ফেলছে। তাই সাবাকে বাদ দিয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম, হাত বাড়িয়ে দেন। মা, আমার নিতে হবে না, তার চেয়ে বরং তুই নে। তা না হচ্ছে না মা, আপনাকেও নিতে হবে। আমার সাথে মা পেরে উঠল না, বাধ্য হয়ে হাত বাড়িয়ে দিল। আমি মেহেন্দি দিতে দিতে অতীতে হারিয়ে গেলাম। বিয়ের পর 5টা বছর ভাটার মেহেদিতে আমার শাশুড়ি মায়ের হাতে দিয়ে দিতাম। সে কি খুশি হতেন উনি! মায়ের হাতে মেহেন্দি দেওয়া শেষ হলে শাকিলের হাতে মেহেন্দি দিয়ে দিতাম। দিনগুলো সত্যি অসাধারণ ছিল। জীবনে হয়তো আর কোনো দিন সে সকল দিনগুলো আর মুহূর্তে ফিরে আসবে না। যেদিন চলে যায় সেদিন কি আর কোনো ফিরে আসে? আসে না। মানুষের জীবনে এটাই সত্যি, এটাই বাস্তবতা। কতগুলো ভাবতে ভাবতে কলিং বেলটা বেজে উঠলো। ভাবনার জগৎ থেকে বাস্তবতায় ফিরে আসলাম। স্যারের শেষে বুঝতে পারলাম মায়ের হাতে মেহেন্দি দেওয়া শেষ। দরজা খোলার জন্য আমি উঠব। তুই বসে থাক, আমি খুলে দিচ্ছি। মা যে দরজা খুলে দিতে স্যার ঘরের ভিতরে ঢুকে পড়ল। স্যার উপরে ওঠার আগ মুহূর্তে আমি বললাম, স্যার আসেন, মেহেন্দি দিয়ে দেই। স্যার কিছু বলার আগেই মা যে ওনার হাত টেনে নিয়ে আস্তে আস্তে বলল, রত্না খুব সুন্দর করে মেহেন্দি দিতে পারে। স্যার কিছু না বলে আমার সামনে এসে হাত বাড়িয়ে দিল। আমি কাঁপা কাঁপা হাতে স্যারের হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছি। হঠাৎ করে আজ শাকিলের কথা এত বেশি মনে পড়ছিল যে আমি দু চোখে যেন আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। জলে ভরে উঠল দু চোখে। নিজেকে সামনে নেবার আগে টপ করে কয়েক ফোঁটা পানি ফ্লোরে আসে স্যারের হাতের উপর পড়ল। জাহাঙ্গীর, এ কি তুমি খাচ্ছ? আমি কোনো উত্তর দিতে পারলাম না। সাবাকে কোলে নিয়ে দ্রুত পায়ে নিজের রুমে চলে আসলাম। হারানো সুর দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর হারানো সুরের সকল পর্ব প্লেলিস্টে পেয়ে যাবেন।